প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমরা যে পড়াটি পড়েছিলাম, আজকে তারই আরেকটি অংশ মূলত পড়ব। আমরা কোষ বিভব নির্ণয় করা শিখছিলাম। কোষ বিভব ইএমএফ, ওই যে লেখা আছে দেখো, 25°C তাপমাত্রায় ইএমএফ নির্ণয় করো। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই সেল বলতে পারি আমরা, কোষ বিভব নির্ণয় করো। তো গত ক্লাসেরই পড়া ছিল যে কোষটাকে মূলত আমরা দুইভাবে বিভক্ত করতে পারি। একটাকে আমরা বলেছিলাম আদর্শ কোষ, আর একটার নাম ছিল অনাদর্শ কোষ। তো আদর্শ কোষ কাকে বলে সেটাও আমরা দেখেছি গত ক্লাসে, যে আদর্শ অবস্থা থাকতে হবে, আদর্শ অবস্থায় থাকতে হবে। আদর্শ অবস্থা মানে তিনটা কন্ডিশন। নাম্বার 1, 25°C তাপমাত্রা থাকতে হবে, 1 অ্যাটমসফিয়ার প্রেসার কন্টিনিউয়াসলি থাকতে হবে, এবং যে দ্রবণগুলো আমরা ব্যবহার করব সেই দ্রবণগুলোর ঘনমাত্রা 1 মোলার হতে হবে। তাহলে তিনটা কন্ডিশন: 25°C তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ, এবং দ্রবণগুলোর ঘনমাত্রা যদি 1 মোলার হয়, তাহলে আমরা সেই কোষটাকে বলি আদর্শ কোষ। এখন এই তিনটা কন্ডিশন একসাথে তিনটাই ঠিক থাকা, এটা কিন্তু একেবারে চারটিখানি কথা না। অনেক সময় বিক্রিয়া শুরুতে আবার এগুলো চেঞ্জ হয়ে যায়, তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় বা ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়। সেই কারণে আদর্শ কোষ ছাড়াও কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হয় কোষ বিভবের মান, যেটাকে আমরা বলি অনাদর্শ কোষ। যেমন আমি দুটো অঙ্ক এখানে দিচ্ছি, এই দুটো অঙ্ক করাবো, এবং খেয়াল করে দেখো এই দুটোই কিন্তু অনাদর্শ কোষ। কিভাবে? দেখো 2Al সলিড প্লাস 3 মোল SN2 প্লাস 0.02 মোলার। আর তো কোনো কিছু দেখার দরকার নাই। 0.02 মোলার, আমরা জানি যে 1 মোলারের ঘনমাত্রা হতে হবে, তো 0.02 মোলার, তার মানে এটা আদর্শ কোষ না, অনাদর্শ কোষ। এটার ক্ষেত্রে খেয়াল করো, ক্যাডমিয়াম সলিড ক্যাডমিয়াম 2 প্লাস 0.02 মোলার, এখানে 0.5 ATM, 0.2 মোলার। তাহলে এগুলো আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে হলো অনাদর্শ কোষ। তো অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান আমরা কিভাবে নির্ণয় করব? অবশ্যই সেটা আদর্শ কোষের মতো হবে না, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান নির্ণয়ের পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে একজন রসায়নবিদ, জার্মান রসায়নবিদ ওয়াল্টার নার্নস্ট। নার্নস্ট এখানে লিখে রাখছি দেখো, কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। বিজ্ঞানী নার্নস্ট অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান কিভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে সেই একটি সূত্র উনি দিয়েছেন। আমরা ওই সূত্র প্রয়োগ করেই অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান নির্ণয় করব। এই সূত্রের প্রতিপাদন তোমার দরকার নাই, মূলত সূত্রটা ভালোভাবে বুঝতে হবে, এর নোটেশনগুলো তোমাদেরকে জানতে হবে, এবং এইটা কিন্তু আদর্শ কোষের তড়িৎচালক বল এবং অনাদর্শ কোষের তড়িৎচালক বলের সম্পর্ক নির্ণয় করা হয় এই সূত্র দিয়ে। তাহলে আমরা চলো সূত্রটাতে চলে যাই, আমরা কিভাবে মূলত এই অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান নির্ণয় করব। আজকের আমার এই ক্লাসটা কিন্তু পুরোটাই শুধুমাত্র এই অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান নির্ণয়ের ক্লাস। গত ক্লাস যেটা ছিল আদর্শ কোষের তড়িৎচালক বলের মান, আজকে অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান। এই দুইটা ক্লাস অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে তোমরা করবা। এই দুটো ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু একটা সিকিউ প্রশ্ন তুমি পেয়ে যেতে পারো। তাহলে আজকের ক্লাস আমি শুধু অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান আমরা কিভাবে নির্ণয় করবো সেটা শেখার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো আমরা নার্নস সমীকরণে চলে যাই। নার্নস সমীকরণ হলো, অবশ্যই সেটা আর ই নট সেল হবে না, ই সেল। আমরা গত ক্লাসে দেখেছিলাম ই নট সেল হলো আদর্শ কোষের তড়িৎচালক বলের মান। নার্নস সমীকরণ হলো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF log K। এই সমীকরণটাকে বলা হয় হলো নার্নস সমীকরণ। এখানে খেয়াল করো, মানে অনেকগুলো কিন্তু তোমার ধ্রুব মান, 2.303 ধ্রুব, আর এর মান ধ্রুব, আমরা জানি সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। টি, এটাও আমরা জানি যে ধ্রুব হবে বা চেঞ্জ হতে পারে। এটা এফ এর মান 96,500 কুলম, এগুলো কিন্তু ধ্রুব মান। তো এই সূত্রটাকে এভাবেও লেখা যায়, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303। এই যে লগটাকে লন লেখা যায়, লন ইজ ইকুয়াল টু হচ্ছিল 2.303 লগ। তাহলে আমরা এই 2.303 এবং লগ এই দুটো মিলে লন লিখতে পারি। তাহলে ই নট সেল RT ডিভাইড বাই NF লন কে। একই, এই উপরের সূত্রটি যেটা প্রকাশ করে নিচের সূত্রটিও একই জিনিস প্রকাশ করে। তুমি এটা দ্বারাও প্রকাশ করতে পারবা, এটা দ্বারাও প্রকাশ করতে পারো।
এখন আমরা পাইলাম ই সেল, এটা হচ্ছিল অনাদর্শ কোষের তড়িৎচালক বল। আদর্শ কোষের তড়িৎচালক বলের মান মাইনাস RT ডিভাইড বাই NF লন কে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান কখনো কখনো কিন্তু আদর্শ কোষের তড়িৎচালক বলের মানের সমান হতে পারে, কখনো আবার কম হতে পারে, কখনো আবার বেশি হতে পারে। এটা এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কখন অনাদর্শ কোষের মান আদর্শ কোষের মানের সমান হবে। একটু খেয়াল করে দেখো, এই কে এর মানের উপর কিন্তু নির্ভর করে মূলত অনাদর্শ কোষ এবং আদর্শ কোষের মানের যে সম্পর্ক সেটা। একটু খেয়াল করে দেখো, কে এর মান যদি 1 হয়, কে ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তুমি লন 1 প্রেস করে দেখো, এটার মান 0 আসে, 0। তাহলে লন 1 এর মান 0, তাহলে পুরো টার্মটা কিন্তু 0 হয়ে যায়, 0। দ্যাট মিনস তখন দাঁড়াবে ই সেল ইজ ইকুয়াল টু কিন্তু ই নট সেল। তাহলে আমরা বুঝলাম যে এই কে এর মান, কে কি জিনিস আমি বলছি, একটু পরে বলছি। কে এর মান যদি 1 হয়, তাহলে কিন্তু আমরা দেখলাম যে অনাদর্শ কোষের তড়িৎচালক বলের মান আদর্শ কোষের তড়িৎচালক বলের মানের সমান হয়ে যায়। আবার কখনো কখনো কিন্তু তোমরা জানো এই লন সামথিং এই মানটা অনেক সময় পজিটিভ আসতে পারে, আবার অনেক সময় নেগেটিভ আসতে পারে। যদি এই মানটা পজিটিভ আসে, পজিটিভ, তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু মাইনাস থাকবেই। তাহলে আমরা তখন বলবো ই সেলের মান ই নট সেল থেকে কিছুটা কম হবে। কেন? কারণ ই নট সেল থেকে মাইনাস সামথিং। আর যদি কখনো এই মানটা মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তখন কিন্তু ই সেলের মান ই নট সেল থেকে কিছুটা বেড়ে যাবে। তার মানে বোঝাতে চাচ্ছি যে ই সেল এবং ই নট সেলের যে সম্পর্কটা সেটা শুধুমাত্র নির্ভরশীল কিন্তু এই কে এর মানের উপর। তাহলে কে দেখে আমরা বুঝবো যে ই সেল এবং ই নট সেল ছোট হবে, বড় হবে, নাকি সমান হবে, এটা বোঝা যাবে। তো এখন আসো এগুলো সবগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ই নট সেল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা গত ক্লাসে শিখছি। সো এটা আমরা বুঝি। আর টি আর হচ্ছে হলো সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। এই আর এর মান তোমরা কয়েকটা মান জানো, বিশেষ করে দুটা মান তো সবাই জানে। একটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, আর একটা ছিল 8.31416 জুল পার কেলভিন পার মোল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই জুল পার কেলভিন পার মোল এটাই ব্যবহার করতে হবে। কেন? কারণ আমরা শক্তি রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করতেছি। এই যে তড়িৎচালক বল, এটা কি শক্তি না? এটা এক ধরনের শক্তি না, বিভব শক্তি। তাহলে শক্তি রিলেটেড যে মানগুলো নিয়ে আমরা কাজ করছি সেখানে অবশ্যই আর এর মানটা বসাতে হবে জুল এককে, যেটা এসআই এককে আর এর যেটা মান। তার মানে আমরা সব সময়ের জন্য এইখানে আর এর মান যেটা ব্যবহার করব, আর এর মান ব্যবহার করব আর ইজ ইকুয়াল টু 8.31416 জুল পার কেলভিন পার মোল। তাহলে আর পাইলাম আমরা। টি অবশ্যই কেলভিন এককে, যেমন এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। এখন সব সময় কি 25 ডিগ্রি থাকবে না, এটা চেঞ্জ হতে পারে, তবে সেটা কেলভিন এককে। যদি 25 ডিগ্রি হয় তাহলে কত হয়? 298 কেলভিন। কেলভিন এককে অবশ্যই টির মান। তাহলে আর বুঝলাম, টি বুঝলাম। এনটা কি? এন হচ্ছে হলো তুল্যতা। তুল্যতা মানে কতটি ইলেকট্রন আদান প্রদান হয়। এখন কেউ যদি অ্যানোড থেকে যদি দুইটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে ক্যাথোডে যায়, তাহলে ইলেকট্রন আদান প্রদান হলো দুইটি। আমরা অবশ্যই তোমাদের মনে আছে যে আমরা কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হবে এই ধরনের কথা বলছিলাম, 2 ফ্যারাডে, 3 ফ্যারাডে। সেই ক্ষেত্রে এই এন এর মানটা হচ্ছিল ওই 2 এবং 3। আর এফ ইজিকুলটা আমরা জানি 96,500। এখন যদি কখনো সমতা না হয়, যেমন অ্যালুমিনিয়াম, এবং এখানেই কিন্তু সমতা নাই। দেখো অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দেয়, টিন কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এটা সমাধান আমরা করব কিভাবে? অবশ্যই এটাকে গুণন করে ইলেকট্রনের সমতা কিন্তু করতে হবে। অর্থাৎ সমতা করার পর আমরা যে কোষ বিক্রিয়াটি লিখব, সেই কোষ বিক্রিয়াটিতে এন এর মান যত হবে ওই সমতা করার পর সেটি হবে এন। যেমন 6 ফ্যারাডে যদি হয় তাহলে এন ইজ ইকুয়াল টু 6, আর এফ এর মান আমরা জানি 96,500। তাহলে আমরা আর বুঝলাম, টি বুঝলাম, এন বুঝছি, এফ বুঝলাম, শুধুমাত্র বাকি থাকলো কে। এই কে অনেক এটাকে কিউ দ্বারা প্রকাশ করছে। তাহলে এই পর্যন্ত আমরা সকলে বুঝতে পারছি কিনা কে ছাড়া? একটু হ্যান্ড রেজ করে জানিয়ে দেবো কাইন্ডলি যে কে ছাড়া বাকি সবগুলো আমরা বুঝতে পারছি কিনা। ওকে, অসংখ্য ধন্যবাদ। হ্যান্ড লোয়ার করো, অলমোস্ট সবাই বুঝতে পারছো। তাহলে কে এর মানটা কি? কে এর মান তোমাদের অফলাইনে যদিও ক্লাস হয়নি, কিন্তু অনলাইনে তোমাদের প্রথম পত্রের 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটি তোমাদের হওয়ার কথা, বা তোমরা
হয়তো জানো, কেসি কেপি আমরা পড়েছিলাম। কেসি কেপি বিক্রিয়ার সাম্য ধ্রুবক বলা হয় বা সাম্যাঙ্ক বলা হয়। কে হচ্ছিল বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা বিক্রিয়ার সাম্যাঙ্ক বলা হয়। যেমন এটা কোথায় থেকে আসলো, এটা আসতে হচ্ছিল ভর ক্রিয়া সূত্র থেকে। একটু তোমাদেরকে কেটা বোঝানোর চেষ্টা করি। এ প্লাস বি সি প্লাস ডি এরকম যদি কোনো বিক্রিয়া হয়, উভমুখী বিক্রিয়া হয়, তাহলে ভর ক্রিয়া সূত্রটা হলো, আমি সূত্রটা বলছি, লেখার সুযোগ নেই। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার, আবার বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আবার যদি রিপিট করি কথাটা, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলোর, উৎপাদন না, বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখন কথা হচ্ছিল সক্রিয় ভরটা তো বুঝি না স্যার, সক্রিয় ভরটা কি জিনিস? সক্রিয় ভর বলতে দুটো জিনিস বোঝানো হয়েছে। সক্রিয় ভর বলতে যে বৈশিষ্ট্যটার উপর মূলত বিক্রিয়ার হার নির্ভর করে, এটা দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে হলো মোলার ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে, আর একটা হচ্ছে হলো আংশিক চাপের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। তাহলে সক্রিয় ভর বলতে আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে হলো মোলার ঘনমাত্রা, আর একটা হচ্ছে হলো আংশিক চাপ। মোলার ঘনমাত্রাটা সাধারণত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ঘনমাত্রা আমরা জানি, আর চাপ এই বিষয়টা হচ্ছে হলো গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা এখন আসো, দেখো এইটা যদি বিক্রিয়া হয়, আমরা যদি এই ভর ক্রিয়া সূত্র মতে আমরা বলতে পারি আর এফ, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু এ বি। খুব ভালো করে খেয়াল করো, আমি ভর ক্রিয়া সূত্র বলছি, ভর ক্রিয়া সূত্র মতে, ভর ক্রিয়া সূত্র মতে। আবার সূত্রটা বলি, দেখো বুঝতে পারো কিনা। যে কোনো বিক্রিয়ার হার, যে কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে বোঝাইলাম মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে এটাকে আমরা বলতে পারি না আর এফ মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু এইগুলোর সক্রিয় ভর মানে মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি আর এফ ইজ ইকুয়াল টু কে ওয়ান এ বি। একইভাবে আর বি ইজ প্রপোর্শনাল টু সি ডি কিন্তু আমরা বলতে পারি। খেয়াল করো, আর বি মানে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন পিছনের দিকে যখন আসে তখন বিক্রিয়ক কিন্তু সিডি। তাহলে পিছনের দিকে আসলে আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু সি এর কনসেন্ট্রেশন এবং ডি এর কনসেন্ট্রেশন একইভাবে। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি আর বি ইজ ইকুয়াল টু কে টু সি ডি এর মোলার ঘনমাত্রা। আচ্ছা এই যে বিক্রিয়ার হার আমরা নির্ণয় করলাম, এটা কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে। আমরা কে বলছি হচ্ছে সাম্য ধ্রুবক বা বিক্রিয়ার সাম্যাঙ্ক, সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। তাহলে সাম্যাবস্থায় আমরা কি জানি, সাম্যাবস্থা কাকে বলে নিশ্চয়ই আমরা একটু জানি। সাম্যাবস্থা হচ্ছে হলো যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়, রেট অফ রিয়াকশনটা সমান হয়। তার মানে কি সাম্যাবস্থায় কি আমরা বলতে পারি না আর এফ ইজ ইকুয়াল টু আর বি? অবশ্যই বলতে পারি আর এফ ইজ ইকুয়াল টু আর বি। তাহলে এখন আর এফ ইজ ইকুয়াল টু আর বি যদি হয়, তাহলে আমার একটা লাইন হয়তো লিখতে পারবো, দেখি। তাহলে আমরা কি লিখতে পারি, কে ওয়ান এ বি, কে ওয়ান এ বি, এটা আমরা লিখতে পারি কে টু সিডি। আর এফ এর মান বসালাম এবং আর বির মান বসালাম। এখন এখান থেকে লিখি, আমরা এখানে লিখি, তাহলে একটু খেয়াল করে দেখো, কে ওয়ান ডিভাইড বাই কে টু লেখা যায়, নিচে নিয়ে আসলাম, তাহলে সি ডি ডিভাইড বাই এ বি। এই কে ওয়ান কে টু কে আমরা বলি কে, এইটাই নাম কে সি। সি আসলো কেন, কনসেন্ট্রেশনের জন্য সি আসছে। তাহলে কে সি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমরা কে সিটা বুঝলাম, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। একটু হ্যান্ড রেজ করতে হবে, হ্যান্ড রেজ করতে হবে। হ্যাঁ ওকে, আমরা তাহলে ভরক্রিয়া সূত্র থেকে আমরা পাইলাম যে কে সি ইজ ইকুয়াল টু বা ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে একইভাবে এই বিক্রিয়াটার জন্য যদি আমি
কেপি চিন্তা করি, কেপি এগুলোকে সবগুলো যদি গ্যাসীয় বিবেচনা করি, গ্যাসীয়, তাহলে আমরা লিখতে পারি পিসি ইন্টু পিডি ডিভাইড বাই পিএ ইন্টু পিবি লিখতে পাই। যদি কখনো এখানে 2a হতো, 2a হতো, তাহলে এই যে পিএ আছে এর উপর স্কোয়ার হয়ে যেত। 2a যদি হতো তাহলে কেসি এর মান হতো সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইড বাই এ এর ঘনমাত্রা স্কোয়ার ইন্টু বি এর ঘনমাত্রা। এখন আমরা বুঝতে পারছি কিনা? আশা করি যে এখন যত মূল সংখ্যা দেবো তোমরা সবাই বুঝতে পারবা। যারা বুঝতে পারছো একটু হ্যান্ড রেজ করো তো একটু কাইন্ডলি। আচ্ছা, ভরক্রিয়া সূত্রটা নিশ্চয়ই আমরা ওকে ওকে ভরক্রিয়া সূত্রটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে আমরা বুঝলাম এই যে কে, কেপি বা কেসি যাই বলি না কেন, কেটা হচ্ছিল বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা বিক্রিয়ার সাম্যাঙ্ক, যেটা হচ্ছিল উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো ঘনমাত্রা কিন্তু মূল থিম না, মূল থিম হচ্ছিল সক্রিয় ভর, মূল থিম হলো সক্রিয় ভর। অর্থাৎ সেটা যদি গ্যাসীয় হয় তার সক্রিয় ভরটা হচ্ছিল চাপ রিলেটেড, আর যদি সেটা তরল হয় তার সক্রিয় ভরটা হবে ঘনমাত্রা রিলেটেড। তাহলে তোমার বিক্রিয়া মাধ্যমে যদি গ্যাসীয় থাকে তাহলে তুমি চাপ ব্যবহার করবা, আর যদি তরল থাকে তাহলে তুমি ঘনমাত্রা ব্যবহার করবা। এখন বলবো স্যার কঠিন তো আছে, কঠিন থাকলে কি করব? কঠিনের ঘনমাত্রাকে 1 ধরা হয়, কঠিনের ঘনমাত্রাকে 1 ধরা হয়। তাহলে কে জিনিসটাও আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এই বিক্রিয়াটা আশা করি এই যে আমরা নান সমীকরণ লিখছি, এই নান সমীকরণে আর কারো তেমন কোনো সমস্যা থাকার কথা না। আমি এখন গাণিতিক সমস্যাগুলো সলভে চলে যাবো। তাহলে আমরা নান সমীকরণ বুঝলাম, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইড বাই এন এফ লন কে, এগুলোর সবগুলোকে আমরা অলরেডি চিনে গেছি। তাহলে দেখো দুটা অঙ্ক তোমাদেরকে দিছি, অঙ্ক দুটো খেয়াল করো। অঙ্ক কিন্তু এভাবে থাকতে পারে, একটা আমি বিক্রিয়া দিয়ে বোঝাইছি, প্রথমটা খেয়াল করো 2al প্লাস 3sn 2 প্লাস, এটা কিন্তু একটা বিক্রিয়া, এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, অর্থাৎ বিক্রিয়ক আর উৎপাদ। আমার ওইদিকে জায়গা নেই জন্য আমি নিচের দিকে দিছি, উভমুখী চিহ্ন নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যালুমিনিয়াম এবং 3sn2 প্লাস বিক্রিয়া করে 2al3 প্লাস প্লাস 3sn এটা তৈরি করে। আচ্ছা, আর 2 নম্বরটাতে খেয়াল করো, এভাবে আমরা কোষ কিন্তু রিপ্রেজেন্ট বুঝতে পারি, এভাবেও তোমাদের অঙ্ক থাকতে পারে, বা আমি যে বিক্রিয়া আকারে দিছি এভাবেও অঙ্ক থাকতে পারে। যে কারণে আমি দুইটার একটা একটা করে উদাহরণ নিয়ে আসছি তোমাদেরকে শেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমাদের কোনোটাতে আর কোনো অসুবিধা না হয়। তাহলে 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 1 নম্বর অঙ্কটাতে কে অ্যানোড হিসেবে ভূমিকা রাখছে, কে ক্যাথোড হিসেবে ভূমিকা রাখছে, এটা আমরা পারবো কিনা একটু হ্যান্ড রেজ করো তো কাইন্ডলি। 1 নম্বরে অ্যানোড কে এবং ক্যাথোড কে? অনেকে অনেকে হাত উঠাইছো। সবার আগে মনে হয় প্রান্ত। আচ্ছা প্রান্ত, প্রান্ত জি স্যার। জি স্যার। অ্যানোড কে আর ক্যাথোড কে? স্যার অ্যানোড হবে অ্যালুমিনিয়াম। কিভাবে বুঝলা বাবা? স্যার সক্রিয়তা সিরিজে সবার উপরে এসএন এর উপরে আছে। না না না, তুমি সক্রিয়তা সিরিজ দেখে এখানে বুঝতে পারবে না, তোমাকে এটা তো বলে দেওয়া আছে। তুমি সক্রিয়তা সিরিজ তো এখানে তুমি খেয়ালই করতে পারো না। এটা তো ইনট সেলের মান তো তোমার মাইনাসও আসতে পারে। তুমি বিক্রিয়া দেখে বলবা কে অ্যানোড কে ক্যাথোড হয়েছে, তুমি তোমার মতো করে বললে তো হবে না। প্রান্ত তুমি কি স্যার বিক্রিয়া থেকে তো বোঝা যায়। তোমার ভুল কি বুঝতে পারছো? তুমি সক্রিয়তা সিরিজ জি স্যার। আসবে না, তোমার অঙ্কে জি বলো স্যার যে বুঝছি। অ্যানোড অ্যানোড কে হয়েছে আর ক্যাথোড কে হয়েছে, অঙ্কের কথা বলো। স্যার অ্যালুমিনিয়াম হয়েছে। হ্যাঁ, কিভাবে বুঝলা? স্যার ওই যে অ্যালুমিনিয়াম, মানে যে অ্যালুমিনিয়াম দুইটা আর কি করছে, দান করছে 6টা দান হবে এখানে। উত্তরটা আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। সহজ ভাষা হচ্ছিল অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দিছে স্যার। জি ইলেকট্রন স্যার। ছেড়ে দেওয়ার যে বিক্রিয়া কয়টা ছেড়ে দিছে আমি জানতে চাইনি বাবা। যে ও জি স্যার বুঝছি। ছেড়ে দিছে তার মানে এটা হচ্ছিল জারণ ঘটছে, আর জারণ ঘটে জি স্যার। হচ্ছিল অ্যানোডে। অ্যানোডে। জি স্যার জানি। বুঝতে পারছো কিন্তু বুঝাইতে পারতেছো না, ঠিক আছে কিনা বিষয়টা? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে অ্যালুমিনিয়াম এখানে দেখলাম অ্যালুমিনিয়াম শূন্য, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, দ্যাট মিন্স সে ইলেকট্রন ছেড়ে দিছে। তা আমরা জানি ছেড়ে তাহলে দিছে। যার জারণ ঘটে সেটা হচ্ছে অ্যানোড, দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড, আর এখানে Sn2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে Sn হইছে, বিজারণ ঘটছে, তাহলে এসএন। এটা ছিল ক্যাথোড। ওকে, জি স্যার। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমাদের এই যে অঙ্কগুলো করার ক্ষেত্রে জেনে রাখবেন যে আমাদেরকে অবশ্যই এই অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া আমাদেরকে করতে হবে। তাহলে 1 নম্বরের সমাধান যদি আমরা দেই, 1 নম্বরের সমাধান, এগুলো সব মুছে দেই। 1 নম্বরের সমাধান,
অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া হচ্ছিল আমাদের অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দেয়, Al3+ হয়, এটা হচ্ছিল অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া ছিল Sn2+, 2টি ইলেকট্রন গ্রহণ করে Sn এ পরিণত হয়। এখন আমরা অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া বুঝতে পারছি, কিন্তু আমাদের ইলেকট্রনের সমতা করতে হবে, আদারওয়াইজ আমরা কোষ বিক্রিয়া লিখতে পারবো না। তাহলে ইলেকট্রন সমতা করার জন্য আমি একবারে করলাম আর কি, এখানে 2 দ্বারা গুণ করতে হয়, তাহলে 2Al, এটা ছিল 6 ইলেকট্রন, এটা ছিল 2Al3+, এখানে 3 দ্বারা গুণ করতে হয়, 3Sn2+, এটা ছিল 6 ইলেকট্রন, 3Sn। তাহলে এখন আমি কোষ বিক্রিয়া লিখতে পারি। অতএব কোষ বিক্রিয়া 2Al, এটা কিন্তু সলিড, প্লাস 3Sn2+, এটা ছিল অবশ্যই একুয়াস, 6 ইলেকট্রন, তার মানে এটা 6 ফ্যারাডে, 2Al3+, প্লাস হচ্ছিল 3Sn সলিড। তাহলে এই কোষ বিক্রিয়াটিকে আমরা সবাই বুঝি, একটু হ্যান্ড রেজ করবো কাইন্ডলি। কোষ বিক্রিয়াটি আমরা সবাই বুঝি, আগেও করছি, অনেকবার করছি এই ধরনের বিক্রিয়া আমরা, সো এটা সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে এই যদি হয় আমার কোষ বিক্রিয়া, এটাই যদি আমার কোষ বিক্রিয়া হয়, তাহলে খেয়াল করে দেখো আমরা মোটামুটি কিন্তু সবকিছুই নান সমীকরণে যা যা প্রয়োজন সবকিছুই মোটামুটি পেয়ে গেছি। এই যে এন এর মান হচ্ছে হলো 6, এফ হচ্ছে 96,500, আর তারপর কেটা বের করে নিতে চাই, কে। আচ্ছা, এখানে কে কি হবে, কে এই বিক্রিয়াটার কে আমরা জানি যে উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই বিক্রিয়কের সক্রিয় ভর, তাহলে উৎপাদ কত, Al3+, এর ঘনমাত্রা তার উপর স্কোয়ার, এই যে 2 আছে, ইনটু Sn কিন্তু সলিড, তারপর কিউব আছে, ডিভাইড বাই Al কিন্তু সলিড, তার উপর স্কোয়ার আছে, ইনটু Sn2+, তার উপর কিউব আছে। আচ্ছা, এই যে আমরা এটা কে এর মান এটা বুঝতে পারছি কিনা, হ্যান্ড রেজ করতে হবে, হ্যান্ড রেজ করতে হবে। উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। আচ্ছা, ওকে, তাহলে এখন এই যে এস এর আমি বলছি সলিডের ঘনমাত্রা 1, সলিডের ঘনমাত্রা 1, তাহলে এখানে কিউব দাও, যা দাও দাও, এই প্লাসটা এখানে মনে হচ্ছে যে এটা কিন্তু প্লাস এইখানে, তুমি যাই দাও না কেন এটা 1 হবে, এটাও 1 হবে, তাহলে কিন্তু আমি এই জিনিসটা আর এই জিনিসটা কেটে ফেলতে পারি। আমি আবার রিপিট করতেছি, সলিডের ঘনমাত্রা 1, তাহলে এটা 1, এটা 1, বাকি থাকে কি Al3+ এর ঘনমাত্রা তার উপর স্কোয়ার ডিভাইড বাই Sn2+ এর ঘনমাত্রা তার উপর কিউব। এখন দেখো এই মানটা দেওয়া আছে, আমার অঙ্কে অবশ্যই দেওয়া আছে। Al3+ হচ্ছিল 0.15 স্কোয়ার এবং Sn2+ হলো 0.02 তার উপর কিউব। এখানে কে এর মানটা বলে দাও একজন কাইন্ডলি, কে এর মান কত বের হয়, কে এর মান কত বের হয়, যে কেউ একজন, নিলয় কত বের হয়, নিলয় একজন চ্যাট বক্সে এসএমএস করতে পারো, কে এর মান এত বের হবে, প্রান্ত এত এত কিভাবে বের হলো বাবা, আমার তো কেন জানি একটু ডাউট হচ্ছে। কে এর মান একটু একটু খেয়াল করো তো, কে এর মান কত বের হয়, আর কেউ, রাকায়েত কত বের হয়, রাকায়েত 2812। এত বের হবে, 2812 এরকম, জি স্যার। অ্যালুমিনিয়াম 3+ আমি হিসাব ঠিক করতেছি তো 0.15 স্কোয়ার 0.02। আচ্ছা যাই হোক, যত বের হবে তো কিছু করার নাই। আচ্ছা, যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমাদের ক্যালকুলেশন করে রাখো। আচ্ছা, ওকে, এটা ছিল কে এর মান পাইলাম আমরা, তো কে এর মান আমরা পাইছি এবং বুঝতে পারছি, সিস্টেম বুঝতে পারছি। তো এখন আমাদের সরাসরি আমরা অঙ্কে চলে যাই, সূত্র এই নান্স সমীকরণ। তাহলে নান্স সমীকরণটা আমাদের কি ছিল, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF ln K।
এরকম ছিল। এখন আমরা একটু মান বসাই। ই নট সেল আমরা নিশ্চয়ই জানি ই ডান বিজারণ মাইনাস ই বাম বিজারণ, এটা আমার গত ক্লাসের পড়া। তাহলে আমি সরাসরি যদি লিখি ডান বিজারণ হচ্ছে হলো ক্যাথোড, যেটা ক্যাথোড হচ্ছিল Sn2+, তাহলে Sn2+ থেকে Sn সূত্রের মাইনাস ই নট বাম বিজারণ Al3+ থেকে Al, এইটা আমরা বুঝি কিনা? এই অংশটুকু এই ই নট সেলের মান আমি বের করছি, বুঝি কিনা একটু হ্যান্ড রেজ করতে হবে। আমরা ই নট সেলের মান ই ডান বিজারণ মাইনাস ই বাম বিজারণ, ডান হচ্ছে হলো টিন হচ্ছে হলো আমার ডান, কারণ হচ্ছে হলো এটা ক্যাথোড, তাহলে ডান বিজারণ মাইনাস বাম বিজারণ। তারপর সূত্রের মাইনাস এই মানগুলো বসাবো। আর এর মান হচ্ছিল 8.31416, টির মান 298, এন এর মান হচ্ছে হলো 6 × 96,500, লন কে এর মান যেটা তোমরা বের করলা ওই মানটা বসায় দাও, ওই মান বসাও। যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেশন করতে থাকো। এই 3 Sn2+ এই মানগুলো দেওয়া থাকবে, এই যে -0.14, এই যে সূত্রের মাইনাস আছে খেয়াল করো, এই মান কিন্তু জারণ বিভব দেওয়া আছে, অঙ্কে বিজারণ বিভব দেওয়া ছিল, আমি ইচ্ছা করে এটাকে জারণ বিভব করছি। তাহলে এই জারণ বিভবটা কিন্তু বিজারণ বিভব করে নিতে হবে, এটা আমি গত ক্লাসে পড়াইছি, এটা তোমাদেরকে করে নিতে হবে। Al3+ থেকে Al -1.66, তাহলে -1.66 আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 1.66। এখন এইটার মান পাইলাম, মাইনাস এই যত মান আছে সবগুলো মান বসাও। 8.31416 আমার ইন্টু 298, 6 × 96,500 লন কে এর মান যেটা ছিল সেটা বসাও। এটা ক্যালকুলেট করে এই মানটা 1.516 ভোল্ট, এটা আসে কিনা একটু ক্যালকুলেশন করো, অ্যান্সার এটা আসে কিনা। যারা এটা আসবে তারা একটু হ্যান্ড রেজ করবা। 1.516 ভোল্ট। যদি এটা না আসে তারপরেও হ্যান্ড রেজ করিও, কারণ হচ্ছে আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, যদি কেউ কোনো কথা বলতে চাও কিনা একটু হ্যান্ড রেজ করবা। সৌরভ হোসেন, সৌরভ, হ্যালো, মাঝারুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা আসে? জি স্যার, 1.51 আসে। আচ্ছা যাই হোক, 1.51 আসলে 1.516 ঠিক আছে। তাহলে এই যে অঙ্কটা আমরা প্রথম অঙ্কটা যেটা করলাম নান সমীকরণ দিয়ে, যারা যারা বুঝতে পারছি শেষবারের মতো একটু হ্যান্ড রেজ করো। যে অঙ্ক যারা বুঝতে পারছি, ক্যালকুলেশন এটা সমস্যা নেই, ক্যালকুলেশন তোমরা করতে পারবা। যারা বুঝতে পারছো হ্যান্ড রেজ করতে হবে সকলকে, যে স্যার আমরা নান সমীকরণ ব্যবহার করে অনাদর্শ কোষের তড়িৎচালক বল কিভাবে বের করতে হবে এই জিনিসটা আমরা বুঝে গেছি। আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ যে তোমাদেরকে বোঝাইতে পারছি যে নান সমীকরণ ব্যবহার করে আমরা মূলত কিভাবে অঙ্কটা করব। এবার আসো 2 নম্বর অঙ্কটাও করব। 2 নম্বর অঙ্কটা একটু ঝামেলা আছে, সেই কারণে আমি 2 নম্বর অঙ্কটাও নিয়ে আসছি। ঝামেলাটা একটু খেয়াল করো কি জিনিস। 2 নম্বর অঙ্কটাতে বলছে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, এবং এই যে লবণ শুধু আমরা জানি এটা ছিল বাম তড়িৎদ্বার, এটা ছিল ডান তড়িৎদ্বার, এটা তো আমরা জানি বামে যেটা থাকে বাম তড়িৎদ্বার। তার মানে ক্যাডমিয়ামকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়েছে, আর হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে। আর হাইড্রোজেন তড়িৎদ্বারে আমরা জানি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তো এইটাই হচ্ছিল মূলত অঙ্ক। তা এখন এইটা যে অঙ্কটা আমাদের এই আগের মতোই অ্যানোড বিক্রিয়া লিখতে হবে। তাহলে এই বিক্রিয়ায় অ্যানোড বিক্রিয়াটা কি হবে? অ্যানোড বিক্রিয়া হবে ছিল ক্যাডমিয়াম, তাহলে ক্যাডমিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, ক্যাডমিয়াম 2+ হয়, এটা ছিল অ্যানোড বিক্রিয়া। এবার আসো ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোড বিক্রিয়া হচ্ছিল H+, তাহলে আমরা একবারে লিখতে পারি 2H+, 2টা ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হয়। তাহলে যেহেতু ইলেকট্রন সংখ্যা একই, সো এখানে কোনো গুণন করার কোনো
দরকার নাই, আমাদের সরাসরি আমরা কোষ বিক্রিয়া লিখতে পারি। কোষ বিক্রিয়া হলো ক্যাডমিয়াম, এটা কিন্তু সলিড, এটা নিশ্চয়ই জানো, এটা সলিড। আচ্ছা, সলিড প্লাস 2H প্লাস, এটা হচ্ছিল 2 ফ্যারাডে, 2 ফ্যারাডে, এটা হচ্ছিল ক্যাডমিয়াম 2 প্লাস, প্লাস কিন্তু হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছিল হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে আমাদের দেখো একটু খেয়াল করো তো কি 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 মানগুলো আছে, সবগুলো মান আমরা বুঝি কিনা। যে আর টি, আর এর মান তো আমরা জানি 8.31416 জুল পার কেলভিন পার মোল। আর টি, টি হচ্ছে হলো 298 কেলভিন, বুঝলাম কোথায়, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। আর টি ডিভাইড বাই এন এফ, এন হচ্ছে হলো এখানে 2, এফ ইজ ইকুয়াল টু 96,500 কুলম। তাহলে আমরা মানগুলো কিন্তু ক্লিয়ার। এবার আসো কে এর মান কি হবে। কে আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে, কে কে একটু খেয়াল করো, এটা হচ্ছে হলো দ্রবণে একুয়াস, জলীয় দ্রবণ, তার মানে এর ঘনমাত্রা, তাহলে উৎপাদের সক্রিয় ভর। আচ্ছা, এইখানে যে ঝামেলাটা আছে সেটাই বলতেছি। আচ্ছা, এই হাইড্রোজেন হচ্ছিল গ্যাস, তাহলে হাইড্রোজেন যদি গ্যাস হয় তাহলে হাইড্রোজেনের কি আমরা মোলার ঘনমাত্রা ব্যবহার করব না আংশিক চাপ ব্যবহার করব? কেউ বলতে চাও কিনা? একটু হ্যান্ড রেজ করবা। আচ্ছা, মাঝহারুল, মাঝহারুল, আমরা কি মোলার ঘনমাত্রা ব্যবহার করব না আংশিক চাপ ব্যবহার করব? আংশিক চাপ। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে হলো PH2 ডিভাইড বাই ক্যাডমিয়াম সলিড, সলিডের আমরা জানি যে ঘনমাত্রা হচ্ছে হলো 1, এইটা 1 ইনটু H প্লাস এর ঘনমাত্রা তার উপর A স্কয়ার, এই যে 2H। দেখো তো মাঝহারুল বোঝা গেছে কিনা এই সমীকরণটা, কে এর সমীকরণটা? জি স্যার। আচ্ছা, তাহলে ক্যাডমিয়াম 2 প্লাস, তুমি একটু লাইনে থাকো, ক্যাডমিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা আমাদের দেওয়া আছে 0.02। এই যে হাইড্রোজেনের চাপ কিন্তু দেওয়া আছে, খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেনের চাপ হচ্ছিল 0.5, তাহলে এখানে আমাদেরকে 0.5 দ্বারা গুণন করতে হবে, ডিভাইড বাই ক্যাডমিয়াম, এটা হচ্ছিল 1 আমরা জানি, H প্লাস এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2, H প্লাস এর ঘনমাত্রা 0.2 তার উপর A স্কয়ার। এইটা এখন কে এর মান বের করো, ক্যালকুলেট করো মাঝহারুল। আচ্ছা, 0.25, ধন্যবাদ প্রান্ত, এটা হচ্ছে 0.25 হবে। বাকি যারা আছো এটা লিখে রাখো, আমি এটা একটু মুছতে হবে আমাকে। তাহলে এটা হচ্ছিল 0.25, তাহলে কে এর মান পেলাম, সব ক্যালকুলেশন কিন্তু আমাদের হয়ে গেছে। এখন ওই সূত্র প্রয়োগ করলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তা এখন আমরা চলে যাব হচ্ছিল নার্স সমীকরণে। তো নার্স সমীকরণ আমরা জানি ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস, এবার একটু লগ দিয়ে করি, আগে যেহেতু লন দিয়ে করলাম এবার একটু লগ দিয়ে করি। 2.303 RT ডিভাইড বাই NF লগ কে। তাহলে ই নট সেল, এই বিক্রিয়াটার জন্য ই নট সেলের মান সময় থাকলে আমি জিজ্ঞাসা করতাম, আশা করি যে তোমরা পারবা। সেটা হচ্ছে হলো কি, ডান বিজারণ, ই নট ডান বিজারণ হচ্ছে হলো H প্লাস থেকে হাফ H2, ডান বিজারণ, সূত্রের মাইনাস হচ্ছে হলো বাম বিজারণ, বাম হচ্ছে হলো ক্যাডমিয়াম, তাহলে CD2 প্লাস। আচ্ছা, এখানে ক্যাডমিয়াম 2 প্লাস, এটার মানটা কারো কাছে যদি বই থাকে এই মানটা বের করে রাখো তো, আমি লিখে রাখিনি। ক্যাডমিয়াম 2 প্লাস থেকে ক্যাডমিয়াম, এটা হচ্ছে হলো ই নট সেলের মান, মাইনাস 2.303 RTর মান 8.31416, টির মান হচ্ছে হলো 298, ডিভাইড বাই এন হচ্ছে হলো কত বের হলো এখানে এন 2, তাহলে 2 ইন্টু 96,500 লগ 0.25, কে এর মান 0.25। এগুলো এর মান কিন্তু 0, আমরা জানি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে হলো 0। এখন এর মানটা আমার কেউ কি বলতে চাও কিনা, একটু হ্যান্ড রেজ করো তো মানটা। হ্যাঁ, রাকায়েত বলো তো এটা মান কত? স্যার কে এর মান স্যার 0.25 হইতো না স্যার, 2.5 হইব। 2.5? জি স্যার, ওইটা ক্যালকুলেশনে ভুল ছিল। আচ্ছা, এটা তো আমি করি না, এটা প্রান্ত করছিল। 2.5 হলে 2.5,
প্রান্ত জি, স্যার। কথা বলতে চাচ্ছ? প্রান্ত প্রান্ত জি স্যার। ওটা কি 2.5 হবে? না স্যার 0.25। স্যার 2.5 স্যার আমি করলাম স্যার। ওটা তুমি গুণ করো 0.02 ইন্টু 0.5, এটা গুণ করে নাও তারপরে স্যার ভাগ একটু করো। আবার সমীকরণ একটু লেখেন স্যার একটু। সমীকরণ আরেকবার লেখার তো টাইম নাই এখন, আমার সময়ও নাই। ওইটা স্যার মানে ওইটা স্যার ওই ক্যালকুলেশনের সমীকরণটা। বুঝতে পারছি ক্যালকুলেশনের সমীকরণটা কেমন ছিল। এটা কে এর মান কি ছিল জানো? ক্যাডমিয়াম 2+ এর এর ঘনমাত্রা ইনটু PH2 এরকম ছিল। আর জি এই স্যার। ছিল H+ এর ঘনমাত্রা তার উপরে স্কয়ার, ওই ক্যাডমিয়াম সলিড ওটা বাদ, এটা এরকম এরকম। জি স্যার। এটা ক্যালকুলেট করো। ক্যাডমিয়াম 2+ হচ্ছে হলো তোমার কত? 0.02, তারপর এর ঘনমাত্রা ছিল এর আয়তন 0.5, আর নিচে এটা ছিল 0.2 তার উপর স্কয়ার, 0.25 হবে। স্যার ওকে, 0.25 হবে। 0.25। জি স্যার। রাকায় তো ভুল বুঝছে আর কি, বা ভুল ক্যালকুলেশন করছে, সমস্যা নাই। আচ্ছা এখন প্রান্ত তুমি বলো বাবা, এই যে ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম এটার মান কত? স্যার এটা 0.42 কি এটা প্লাস? জি স্যার প্লাস। তাহলে কি মাইনাস থাকবে তাই তো? না না স্যার মাইনাস থাকবো না, ওটা মাইনাস আসছে, মাইনাস মাইনাসে প্লাস হইব। মাইনাস মাইনাস প্লাস কত সেটা? জি স্যার 0.402। 402 এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা এইটা, আর মাইনাস এই মানগুলো বসাও। মানগুলো বসানোর পর আমি ডট ডট দিলাম, এটা মানগুলো বসাও, এটার অ্যান্সারটা বেরোবে সম্ভবত 0.419805 ভোল্ট। প্রান্ত জি ঠিক স্যার আছে? এটাই আসছে। ঠিক আছে প্রান্ত? জি স্যার। জি স্যার। অসংখ্য ধন্যবাদ প্রান্ত, আমাকে এইভাবে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের যে নয়ন সমীকরণ ব্যবহার করে আমরা অনাদর্শ কোষের তড়িৎচালকের বল কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। এই ছিল আমার আজকের ক্লাস, এবং ডিউ টাইমে আমি ক্লাসটা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। তোমরা বুঝতে পারছো কিনা আর একবার একটু হ্যান্ড রেজ করে জানিয়ে দাও যে স্যার আপনার এই ক্লাসটি এবং এই অঙ্কগুলো আমরা বুঝতে পারছি, এবং এগুলো যদি পরীক্ষায় আসে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমি আবার রিপিট করছি কথাটা, গত ক্লাসে যেটা ইনট সেলের মান বের করা শিখছিলাম, ওটা কিন্তু এই আজকেও কাজে লাগছে। ওই ইনট সেলের মান নির্ণয় করা, পাত্রে রাখা যাবে নাকি যাবে না, গত ক্লাসের যেটা লেকচার ছিল, এবং আজকের এই সেলের মান নির্ণয় করা, এই তিনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, নিশ্চিত জেনে থাকো এই তিনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে এই পড়াগুলো তোমরা খুব সবাই হ্যান্ড ওভার করো। যদি কারো একমাত্র কোশ্চেন থাকে সে শুধু হ্যান্ড রেজ করিও, আর একটা প্রশ্ন হয়তো নিতেও পারবো। কারোই কোশ্চেন মনে হয় নাই, কারণ আমি তো সুযোগ দিছিলাম, তোমাদের কথা বলার সুযোগ দিছি। তো যেটা বলতেছিলাম, এই তিনটা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই দুইটা লেকচারের মধ্যে চলে গেল। এই চ্যাপ্টারও প্রায় আমরা শেষের দিকে চলে আসছি, আর একেবারেই শেষের ব্যাটারি নিয়ে কিছু আলোচনা আছে। দুইটা ব্যাটারি মূলত, একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, যেগুলো রিচার্জেবল মানে রিচার্জ করা যায়, একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এবং আরেকটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারিটা আমরা মূলত ওই রেডিওতে ব্যবহার করি বা টেলিভিশনে ব্যবহার করি, আর লিথিয়াম আয়ন ব্যাটারিটা আমরা মোবাইলে যেটা ব্যবহার করি। এই ব্যাটারির গঠন এবং কিভাবে তড়িৎ পরিবহন হয়, সব বিষয়গুলো নিয়ে আমরা মূলত আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আর খুবই অল্প জিনিস আছে, একটি লেকচার বা সর্বোচ্চ 2টি লেকচারের মাধ্যমে আমরা এই ক্লাসটি শেষ করব। তো সেই ক্লাস দেখার তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।